25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ, করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এসএসসির ফল প্রকাশ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি এ মাসেই শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। 2 ডোজের মধ্যবর্তী সময় 8 সপ্তাহ হয়। শুরুতেই 2 দফায় 1 কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরের দফায় দেওয়া হবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, অনলাইন নিবন্ধন শুরু হবে 26 জানুয়ারি থেকে। প্রথম 7 দিন চলবে পরীক্ষামূলক কার্যক্রম। পর্যালোচনা শেষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সারা দেশে করোনার টিকা দেওয়া কার্যক্রম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভ্যাকসিন নিয়ে আর কোনো সংশয় থাকলো না। অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা আসছে জানুয়ারিতেই। এয়ারপোর্ট থেকে টিকা যাবে সরাসরি বেক্সিমকোর ওয়্যারহাউসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাবে 64 জেলা সদর এবং 483টি উপজেলা ইপিআই স্টোরে। 7,500-এর বেশি টিকা কেন্দ্র থেকে চলবে টিকাদান কার্যক্রম। কেন্দ্র স্থাপিত হবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, জেলা উপজেলা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ, পুলিশ হাসপাতাল ও সিএমএইচগুলোতে। টিকা হাতে পাওয়ার পর পরীক্ষামূলক কর্মসূচি চলবে 7 দিন। পরে মাঠ পর্যায়ে শুরু হবে টিকাদান। তবে 18 বছরের নিচে কেউ ভ্যাকসিনের আওতায় আসবে না। এই বয়সীরা মোট জনসংখ্যার 37%। বাদ থাকবেন অন্তঃসত্ত্বা নারীরা। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে, আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। তো এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যেখানে, তাহলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা 8 সপ্তাহ সময় পাবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। টিকাদানে কাজ করবে 7,344টি দল। প্রতি টিমে থাকবে 6 জন করে সদস্য। এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার হার খুবই কম, তবে মৃদু মাথা ঘোরা, ঝিমঝিম করা সহ জ্বর হতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ দেখা যাচ্ছে 100 জনকে দিলে 3 জনের মাথা ব্যথা হচ্ছে, অন্য 3 জনের শরীরে ব্যথা হচ্ছে, এরকম। আর জ্বরও পেয়েছি আমরা, এরকম জিনিসগুলো আছে। এই ধরনের রিঅ্যাকশন হলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখবো। মোবাইল টিম থাকবে সাপোর্ট দেওয়ার জন্য, এবং উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে যতদূর সম্ভব ততদূর ব্যবস্থা রাখা হবে। ভ্যাকসিন দিতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 26 জানুয়ারি। প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে দিনক্ষণ। সেকেন্ড ডোজ নেওয়ার পরে তারপরে কিন্তু ফাইনালি উনি কিন্তু একটা সনদ পাবেন। 2টি ডোজ নেওয়ার একটা সনদের একটা সার্টিফিকেট পাবেন। টিকার কার্ড হারিয়ে গেলে করোনা টিকা কর্মসূচির ওয়েব পেজ থেকে এটি ডাউনলোড করা যাবে। টিকা নেওয়ার আগে স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ একদিনে দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,803। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 310তম দিনে 14,097 নমুনা পরীক্ষায় 849 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 5,23,302। নতুন 917 জন সহ সুস্থ হয়েছেন 4,67,717 জন। দৈনিক শনাক্তের হার 6.02%। এ পর্যন্ত সুস্থতার হার 89.38% ও মৃত্যু হার 1.49%। উন্নয়নশীল দেশের সবগুলো শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মন্ত্রিসভা বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের দৃষ্টান্ত। এমন প্রেক্ষাপটে ক্ষুধামুক্ত শোষণহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2021 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে সিভিল কোড সংশোধন আইন 2021, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্ডিন্যান্স 1961 সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 10 দিন আপনার পার্লামেন্ট বসবে এবং প্রথম অধিবেশনেই এটাকে আপনার পাশ করাতে হবে। কাস্টমস আইন 2021-এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। পরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আওয়ামী লীগ, তাই বিশ্বের কাছে বিভিন্ন খাতে অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না। দেশি বিদেশি ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আবারও প্রমাণিত হলো যে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না। কোথাও একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তা আমরা সেটাই শিখেছি। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করব সেই ঘোষণাও দিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। সাথে সাথে এই একটা সিদ্ধান্তই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে যে বাংলাদেশ পরনির্ভরশীল না। 2021 সাল বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার তাগিদ দেন। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সকল শর্ত পূরণ করেছি, লক্ষ্য স্থির করেছি যে বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রতিটি ঘর আলোকিত হবে, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করব। বঙ্গোপসাগরে মাছ আহরণের ট্রলার বাড়ানোর বৃদ্ধির বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 28 জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয়, কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গেজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলতি মাসেই শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। এদিকে পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এই বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরে কোটালীপাড়া থানা পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে। 17 বছর পর বিচারিক আদালতে এ মামলার রায় হয়। 2017 সালের 20 আগস্ট ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক গুলি করে 10 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। সেই সঙ্গে 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। যে এই ঘটনার যিনি প্রধান আসামি মুফতি আব্দুল হান্নান, তাকে কিন্তু অন্য একটা মামলা ইতিমধ্যেই ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আছে তারা কয়েকজন পলাতক আছে, আর বাকিরা কেউ কন্ডেম সেলে আছে। মামলার রায় সহ সব নথি হাইকোর্টে পাঠানো হয় 2017 সালের 24 আগস্ট। 3 বছর কেটে যায়। বেঞ্চ পুনর্গঠন ও কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে পিছিয়ে যায় শুনানি। সোমবার আবারও মামলার শুনানি শুরু হলে চলতি মাসেই শুনানি শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। আসামি পক্ষের বক্তব্য শোনা হয়েছে, তারপরেও আসামি পক্ষ আজকে এই শুনানির জন্য সময় চেয়েছিলেন এবং ইতিমধ্যে স্টেট ডিফেন্স অর্থাৎ যারা পলাতক
তাদের পক্ষেও অমূল্য সরকার নামে একজন আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করেছেন। পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ, আর 164 ধারায় দেয়া আসামিদের জবানবন্দি উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা প্রত্যাশা করি এই 4 দিনের ভিতরে যদি অন্য কোনো কিছু যোগ করতে না হয়, হয়তোবা এই মামলাটির শুনানি শেষ হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2 মামলার আবেদন, আইনি পদক্ষেপ নেবেন মেয়র তাপস। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে 2টি মামলার আবেদন করা হয়েছে। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যক্তিগত ব্যাংকে অর্থ হস্তান্তর করেছে বলে অভিযোগ তোলার পর সাইদ খোকনের বিরুদ্ধে এই মামলা হলো। স্বপ্রণোদিত হয়ে কেউ মামলা করেছে বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা। এর আগে মেয়র ব্যারিস্টার তাপস জানিয়েছিলেন সাবেক মেয়রের অশোভন উক্তির কারণে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। অভিযোগ তোলেন অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, বন্ধ হয়ে গেছে কিছু উন্নয়ন প্রকল্প। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে রাজধানীর কমলাপুর, টিটিপাড়া, সাইদাবাদ, গোপীবাগ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বলেন, নানা কায়দায় যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন এখন। সাবেক মেয়রের বিষোদ্গার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন মেয়র তাপস। যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে সাবেক মেয়রের দুর্নীতির তথ্য উঠে আসে দোকান মালিকদের কাছ থেকে। এরপরই শুরু হয় 2 মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। এমন প্রেক্ষাপটে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সাইদ খোকনের বিরুদ্ধে 2টি মামলার আবেদন করা হয়। বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা করেছি জনাব সাইদ খোকনের বিরুদ্ধে এবং উক্ত মামলাটি শুনানি অন্তে বিজ্ঞ আদালত আমার 200 ধারা জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত আদেশের জন্য রেখেছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সিনিয়র সাংবাদিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আর নেই। সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মিজানুর রহমান খানের করোনা নমুনা পরীক্ষায় 2 ডিসেম্বর পজিটিভ রিপোর্ট আসে। 5 ডিসেম্বর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক সমস্যা বাড়লে সেখান থেকে 10 ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 360টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 128টির, কমেছে 180টির, আর অপরিবর্তিত ছিল 52টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 84 পয়েন্ট বেড়ে উঠে আসে 5718 পয়েন্টের। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1675 কোটি টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 74 কোটি 31 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর।
প্রতিটি ম্যাচে ফিল্ডিং ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রায়ান কুক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সামনে রেখে অনুশীলনের পর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে টানা দ্বিতীয় দিন মিরপুরে অনুশীলন করেছে টাইগাররা। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। করোনার পর প্রথম আন্তর্জাতিক সিরিজের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজরা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ, করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এসএসসির ফল প্রকাশ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি এ মাসেই শেষ করতে হবে হাইকোর্টের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।